এই ম্যাথটাও বেশ সুন্দর। আমরা হচ্ছে দ্রাব্যতা একেবারে ভাজা ভাজা করে ফেলতেছি। আর এখান থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন আমরা আশা করি সব ধরনের কনসেপ্টই আমাদের আছে, আমরা পারবো। তো এখানে কি বলছে যে 1 লিটার দ্রবণে 0.1 মোল Ag প্লাস এবং 0.1 মোল Hg2 প্লাস আয়ন আছে, কোনটি আগে অধক্ষিপ্ত হবে? ঠিক আছে, ভালো কথা, শুধু আয়ন বলছে, এখন অধক্ষেপণের জন্য তো আর একটা আয়ন লাগবে, তাই না? তো এখন এখানে বলছে যে কেএসপি অফ এজিআই মানে সিলভার আয়োডাইডের কেএসপি দেওয়া আছে 8.5 × 10⁻17, আর HgI2 এর কেএসপি দেওয়া আছে 2.5 × 10⁻26। তো এখন আমরা কি করব দেখি। আমরা ধরে নিই এটা হচ্ছে আমাদের একটা পাত্র। তো এই পাত্রের বলছে কি যে 1 লিটার দ্রবণে 0.1 মোল আছে। দ্যাট মিনস আমরা বলতে পারি এখানে সিলভার আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.1 মোল, আর এই Hg2 প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। আচ্ছা, তো এখন এখানে যদি আমাদের অধক্ষেপ ফেলতে হয়, আর যেহেতু এখানে সিলভার আয়োডাইড এবং HgI2 এর কেএসপি দেওয়া আছে, দ্যাট মিনস আমাকে নিশ্চয়ই এখানে আয়োডিন ইনপুট দিতে হবে। মানে আমরা যদি আস্তে আস্তে এখানে আয়নের কনসেন্ট্রেশন ইনক্রিজ করতে থাকি, বাইরে থেকে ইনপুট দিতে থাকি, তাহলেই কিন্তু এই সিলভার আয়ন এবং আয়োডাইড আয়ন মিলে তারা অধক্ষেপ দেওয়ার একটা সামর্থ্য তৈরি করতে পারবে। তো এরা মিলতে পারে, অথবা এভাবেও হইতে পারে যে Hg2 প্লাস এই আয়োডাইড আয়নের সাথে যুক্ত হয়ে HgI2 তৈরি করতে পারে। সো এই জিনিসটা তো বুঝতে পারলাম যে আসলে এখানে বাইরে থেকে নিশ্চয়ই আয়োডাইড আয়ন ইনপুট দিতে হবে, কনসেন্ট্রেশন পাত্রে বাড়াইতে হবে। একটু কি বুঝছি? জি ভাই। আচ্ছা, তো প্রথমে দেখো, প্রথমে আমরা হচ্ছে সিলভার আয়োডাইড নিয়ে কাজ করি। তো সিলভার আয়োডাইড নিয়ে যদি কাজ করি তাহলে একটু দেখো যে কেএসপি আমরা বের করতে পারি। তো আমরা জানি যে কেএসপি সমান সমান সিলভার আয়নের কনসেন্ট্রেশন আর হচ্ছে আয়োডাইড আয়নের কনসেন্ট্রেশন। ঠিক আছে, তো এখন দেখো এই সিলভার আয়োডাইডের কেএসপি দেখো দেওয়া আছে, কত দেওয়া আছে? 8.5 × 10⁻17। আর এখানে সিলভার আয়নের একটা কনসেন্ট্রেশন দেওয়া আছে অলরেডি 0.1। তো আমাদের এটা কিন্তু ফিক্সড বসাইতে হবে, কজ এটার উপর আমাদের কোনো হাত নাই, আমরা বাইরে থেকে আয়োডাইড আয়ন ইনপুট দিতে পারি। ওকে, তো এখন দেখো আমরা আয়োডাইড আয়নের কনসেন্ট্রেশনটা একটু বের করে নিয়ে আসি। তো আয়োডাইড আয়নের কনসেন্ট্রেশন যদি বের করি তাহলে কত হয় দেখো তো। হ্যাঁ, তাহলে দেখো আয়োডাইড আয়নের কনসেন্ট্রেশন আমরা পাইলাম 8.5 × 10⁻16। ঠিক আছে, তো এই যে কনসেন্ট্রেশনটা এখানে আছে, এই কনসেন্ট্রেশনটা কি মিন করে? দেখো কেএসপি কিন্তু আমরা মেজার করি একটা সম্পৃক্ত দ্রবণের জন্য, তাই না? তাইলে আমরা এখানে দেখো সিলভার আয়নের কনসেন্ট্রেশনের উপর আমাদের কোনো হাত নাই। এবার আয়োডাইড যেটা আছে সেটাকে যদি সম্পৃক্ত হইতে হয়, সেক্ষেত্রে আমার আয়োডাইড আয়নের কনসেন্ট্রেশন কীরকম থাকতে হবে? 8.5 × 10⁻16, তাই না? এখন দেখো এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণে আয়োডাইড আয়নের কনসেন্ট্রেশন। এখন আমরা যদি এই আয়োডাইড আয়নের কনসেন্ট্রেশন এর থেকে একটু বাড়ায় দেই তাহলে কি হইতে পারে বলো তো? হ্যাঁ, তাহলে আয়োডাইড আয়নের কনসেন্ট্রেশন যদি আমরা এর থেকে একটু বাড়ায় দেই সামান্য পরিমাণ, তাহলেই কিন্তু আমাদের আয়োডাইড আয়নের কনসেন্ট্রেশন আমাদের সম্পৃক্তর চেয়ে বেশি হয়ে যাবে, তখন আসলে আমাদের সিলভার আয়োডাইড অধক্ষিপ্ত হবে। সো এর চেয়ে বাড়াইলেই আসলে আমাদের অধক্ষিপ্ত করা সম্ভব। কাকে? সিলভার আয়োডাইডকে। বুঝতে পারছো বিষয়টা? জি ভাই। আচ্ছা, তো ঠিক আছে, এটা আমরা বুঝলাম। এখন একটা কাজ করি, আমরা হচ্ছে HgI2 এর হিসাব নিকাশটা দেখি। তো দেখো এখানে আসলে কেএসপি দেওয়া আছে, সো কেএসপি লিখলাম, আর এখানে হচ্ছে Hg2 প্লাসের কনসেন্ট্রেশন ইনটু হচ্ছে আয়োডাইড আয়নের কনসেন্ট্রেশন, আর হচ্ছে দুইটা আছে, সো পাওয়ার দিয়ে দিলাম একবারে। আর এখানে একটু দেখো কেএসপি কত? 2.5 × 10⁻26। দেখো Hg2 প্লাস আয়নের কনসেন্ট্রেশনের উপর আমাদের কিন্তু কোনো হাত নাই, আমরা হচ্ছে দেখতেছি পাত্রেটা ফিক্সড। সো আমরা কি করব? বাইরে থেকে আয়োডাইড আয়ন ইনপুট দিতে পারি, কনসেন্ট্রেশন বাড়াইতে পারি।
সো সেক্ষেত্রে আমরা দেখি, এটা আমরা বসাই দিই। এই জি টু প্লাস কত 0.1 ছিল, আর এখানে হচ্ছে আই মাইনাস টু স্কোয়ার। তো এখান থেকে দেখো তো এই আয়োডাইড আয়নের কনসেন্ট্রেশনটা কত দাঁড়ায়। এটা আসবে হচ্ছে 5 × 10⁻⁻13। ঠিক আছে? আচ্ছা, তো এখন এই যে কনসেন্ট্রেশনটা আমরা পাইছি আয়োডাইড আয়নের, সেটা কি মিন করে? সেটা মিন করে যে আমাদের যদি এই HgI2 এর একটা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে হয় এই পাত্রের মধ্যে, সেক্ষেত্রে আমাদের আয়োডাইড আয়নের কনসেন্ট্রেশন থাকবে ঠিক এরকম। তাহলে এর থেকে যদি আমরা একটু কনসেন্ট্রেশন বাড়ায় দিতে পারি, তাহলেই কি হবে? আমাদের এই HgI2 অধক্ষিপ্ত হবে না? জি ভাই। আচ্ছা, HgI2 অধক্ষিপ্ত হবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে দুইটা জিনিসই অধক্ষিপ্ত হইতে পারে, হয় সিলভার আয়োডাইড আগে অধক্ষিপ্ত হবে অথবা HgI2 আগে অধক্ষিপ্ত হবে। এখন কোনটা হবে সেটা হচ্ছে দেখার বিষয়। HgI2 হবে আগে। তো আমরা একটু দেখি। দেখো, আমরা তো বাইরে থেকে আয়োডাইড আয়নের কনসেন্ট্রেশন বাড়াইতেছিলাম। এখন পাত্রের মধ্যে কোন কনসেন্ট্রেশনটা আগে অর্জন করা সম্ভব একটু খেয়াল করো। এখানে আমরা দেখতেছি আয়োডাইড আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে 8.5 10⁶, এভাবে লিখলাম। আর এখানে এটা হচ্ছে 5 / 10⁻13। তাহলে এখন দেখো তো এই দুইটার মধ্যে কোন কনসেন্ট্রেশনটা পাত্রে আগে অর্জন করা সম্ভব? HgI এর, তাই না? আচ্ছা, তার মানে এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড়, তার মানে এই কনসেন্ট্রেশনটা পাত্রে আগে অর্জন করা সম্ভব। তাহলে তুমি আসলে কি করতেছিলা? বাইরে থেকে আয়োডাইড আয়নের কনসেন্ট্রেশন বাড়াইতেছিলা। তো যখনই পাত্রে আয়োডাইড আয়নের কনসেন্ট্রেশন এর থেকে বেশি হয়ে যাবে, তখনই কিন্তু সাথে সাথে সিলভার আয়োডাইড অধক্ষিপ্ত হবে। এটা কি বুঝো? জি ভাই। আচ্ছা, তো সেই অবস্থাতে যখনই এটাকে একটু এক্সিড করে চলে গেল, তখন সিলভার আয়োডাইড অধক্ষিপ্ত হইলেও কিন্তু আমাদের কি HgI2 অধক্ষিপ্ত হবে না, অধক্ষিপ্ত হবে না, কজ এর জন্য আমাদের আয়োডাইড আয়নের কনসেন্ট্রেশন এইটা থেকে বাড়াইতে হবে। সো আমরা যদি আরও কনসেন্ট্রেশন ইনক্রিজ করতে থাকি সেক্ষেত্রে একটা পর্যায়ে গিয়ে এই মানটাকে যখন এক্সিড করে যাবে, তখন আমাদের HgI2 অধক্ষিপ্ত হইতে পারে। এটা বোঝা গেছে? জি ভাই। তো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে কোনটি আগে অধক্ষিপ্ত হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের সিলভার আয়োডাইড আগে অধক্ষিপ্ত হবে, কজ এক্ষেত্রে আমাদের আয়োডাইড আয়নের কনসেন্ট্রেশন অনেক কম। সো পাত্রের মধ্যে এই কনসেন্ট্রেশনটা আগে অর্জিত হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তো এটা বেশ সুন্দর একটা কনসেপ্টের ম্যাথ না? জি ভাই, মজা হয়েছে। বেশ, তো এটাই আসলে ডিফারেন্ট কনসেপ্ট, তো এগুলা কাজে লাগবে। তো এবার আসো এটাতে। তো এই যে ম্যাথটা, এই ম্যাথটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। তো এই ম্যাথটা কীভাবে সলভ করব চলো দেখি। তো এখানে কি বলছে? এখানে বলছে যে 0.1 মোলার Mg2+ দ্রবণের pH কত হলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়া শুরু হবে। তো KSP দেওয়া আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের 10⁻⁻10। তো এটা কীভাবে করব? তো আমরা একটু দেখে আসি। তো প্রথমে আমাদের KSP দেওয়া আছে, তো আমরা একটা জিনিস দেখতেছি, এখানে আমাদের ম্যাগনেসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা 0.1, তো এটা ফিক্সড। তো এই ঘনমাত্রার ওপর আমাদের কিন্তু কোনো হাত নাই, ঠিক আগের মতো ম্যাথটা। তো আমাদের কিসের ওপর হাত আছে? আমাদের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার ওপর হাত আছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা একটু দেখি, মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে যখন ভাঙি তখন আসলে কি পাওয়া যায়? আমরা হচ্ছে Mg2+ পাই আর 2OH- পাই। তো এখন একটু দেখে আসি KSP সমান কি লিখতে পারি? আমরা লিখতে পারি Mg2+ আয়নের ঘনমাত্রা ইনটু হচ্ছে OH- আয়নের ঘনমাত্রা আর হচ্ছে স্কোয়ার। তো এখন দেখো KSP
তো কেএসপি যদি আমরা মেজারমেন্ট করতে চাই তাহলে কত দেওয়া আছে, এমনিতেই দেওয়া আছে, মেজারমেন্ট করার কিছু নেই। আর mg2 প্লাস, তো mg2 প্লাস কত, mg2 প্লাস আছে হচ্ছে 0.1 ইন্টু হচ্ছে OH মাইনাস স্কোয়ার। তো দেখো তো এটা করলে কত আসে, 3.16 into 10 inverse 5. 3.16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। আচ্ছা, তো সম্পৃক্ত দ্রবণ বানানোর জন্য আমাদের হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা এরকম হবে, তাই না? তো অধক্ষেপ ফেলার জন্য কি হবে, আমাদের কনসেন্ট্রেশন কি হইতে হবে, এটা থেকে বেশি হইতে হবে না, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। এটা তো বুঝি, তাই না? আচ্ছা, তো এটা আমরা বুঝলাম। এখন একটা জিনিস খেয়াল করো এখানে, যে OH মাইনাসের কনসেন্ট্রেশন আমরা যত বাড়াই POH এর মান কিন্তু তত কমে আসে। সেটা কি বুঝো? কারণ আমরা কিন্তু জানি যে POH সমান সমান মাইনাস লগ OH মাইনাস, তাই না? সো তুমি এখানে কনসেন্ট্রেশন বাড়ায় দেখো, দেখবা POH এর মান কমে আসবে। সো দেখো তুমি এখানে কনসেন্ট্রেশন বাড়ায় দেখো, আমরা একটা উদাহরণ দিতে পারি। কত দিব? মাইনাস লগ 10 টু দি পাওয়ার মাইনাস 2 দিলাম। তো মাইনাস 2 দিলে আসলে কত হবে? 2 হয়েছে, তাই না? যদি এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 2 এর বদলে মাইনাস 4 দিলাম সাপোজ, তো সেক্ষেত্রে কত হলো? সেক্ষেত্রে হলো হচ্ছে 4। তাহলে দেখো তুমি কনসেন্ট্রেশন যখন বাড়তি রাখছো 10 টু দি পাওয়ার মাইনাস 2 কিন্তু বেশি, তো বেশি কনসেন্ট্রেশনের ক্ষেত্রে তোমার POH কত পাইছো? 2 পাইছো, কম পাইছো। আবার কনসেন্ট্রেশন যখন কমাই দিছো 10 টু দি পাওয়ার মাইনাস 4 দিছো, তখন তোমার POH এর ভ্যালু বেশি পাইছো। জিনিসটা বুঝতে পারছো? জি ভাই। তার মানে OH এর সাথে আসলে POH এর রিলেশন ব্যস্তানুপাতিক। সো এটাকে আমরা এভাবে এখানে বলছি উপরের দিকে, এটা আগে একটু মুছে নিই। উপরের দিকে এভাবে বলা হয়েছে যে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন যদি বেড়ে যায় তাহলে POH এর মানটা কমে আসবে। ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমরা এখানে সম্পর্কটাকে একটু লেখার চেষ্টা করি। আচ্ছা, তো তার মানে OH এর সাথে আমাদের POH এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। দ্যাট মিনস এটা বুঝতে পারতেছি যে যখন আমরা POH এখানে দিয়ে দিব তখন আমাদের এই জিনিসটা উল্টায় যাবে। বুঝতে পারছো কি? জি ভাই। তো এই মানটা একটু ক্যালকুলেট করে দেখো তো কত হয়, মানে POH ক্যালকুলেট করে আনো। এই যে মাইনাস লগ OH মাইনাস কত আসে? আসে ভাই 4.5। 4.5 আসে না? আচ্ছা, তাহলে এটা তো বুঝতেছি যে এখানে হচ্ছে 4.5 আমরা বসায় দিতে পারি। তো OH মাইনাসের সাথে আসলে POH এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাই উল্টা সম্পর্ক দেখে আমরা হচ্ছে এবার এইদিকে তীর দিছি। এই জিনিসটা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তো এটা বুঝলাম। এখন আর একটা জিনিস খেয়াল করো যে OH মাইনাসের কনসেন্ট্রেশনের সাথে তাহলে PH এর সম্পর্ক কীরকম সেটা একটু দেখি। সেটা কিন্তু সমানুপাতিক, এটা কি বুঝো? কারণ তুমি কিন্তু জানো যে PH প্লাস হচ্ছে POH ইকুয়াল হচ্ছে 14। সো দেখো তুমি এই OH মাইনাসের কনসেন্ট্রেশন বাড়াইলে তোমার POH এর মান কমবে, আর POH এর মান যদি কমে, মানে যে এই পাশে কম, তো এটা যদি কমে আসে তাহলে তোমার PH এর মান কি হবে? বেড়ে যাবে। বুঝতে পারছো? তাহলে PH এর মান বাড়বে। তাহলে PH এর সাথে OH মাইনাসের সম্পর্ক কীরকম? সমানুপাতিক। দ্যাট মিনস আমরা এভাবে বলতে পারি PH গ্রেটার দেন ওই 14 মাইনাস 4.5 করো, দেখো কত হয়। তাহলে কত হবে? 9.5 হবে। 9.5 বুঝছো? তাইলে আমরা এটা বুঝতে পারতেছি যে PH এর মান যদি 9.5 থেকে বেশি হয় তাহলে আসলে অধক্ষেপ পড়া শুরু হবে। কথাটা বুঝতে পারছো? অ্যান্সার কিন্তু শেষ। এই যে আমাদের অ্যান্সার। জি ভাই। এবার আসো কমন আয়ন ইফেক্ট। সো কমন আয়ন ইফেক্ট হচ্ছে খুবই সুন্দর, এটা আসলে ইম্পর্টেন্ট এবং এখানে বোঝার কিছু আছে, এই ম্যাথগুলো আসে। তো আসো আমরা একটু এক্সপ্লেইন করি।
তো কমন আয়ন ইফেক্ট আসলে কি? এই ধরো একটা পাত্র, সেই পাত্রের মধ্যে তুমি ধরো তোমার একটা লবণ নিছো AgCl, তো এখানে একটা দ্রবণ প্রস্তুত করা আছে। তো তুমি বাইরে থেকে যদি একটা লবণ ইউজ করো বা অ্যাড করো, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তো এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের দুইটা আয়ন কমন আছে এখানে, একটা হচ্ছে ক্লোরাইড আয়ন এবং এখানেও ক্লোরাইড আয়ন। সো দেখো সেম টাইপের দুইটা আয়ন যদি থাকে তাহলে ঝামেলা তৈরি হবে। কীরকম? তো ধরো তুমি আগে এই জিনিসটা অ্যাড করো নাই, তখন পাত্রের কি অবস্থা? পাত্রের অবস্থা এরকম, এবং এখানে একটা দ্রবণ প্রস্তুত হয়েছে এবং দ্রবণে কোনো তলানি পড়ে নাই, নো প্রিসিপিটেশন। তুমি বাইরে থেকে সোডিয়াম ক্লোরাইড অ্যাড করলা, এখানে একটা কমন আয়ন দেখা যাচ্ছে। এই কমন আয়নের কারণে তুমি দেখবা এখানে আসলে কিছু প্রেসিপিটেশন পড়ছে, মানে সিলভার ক্লোরাইড আগে যে পরিমাণ দ্রবীভূত অবস্থায় থাকতে পারত, এখন সেই পরিমাণ দ্রবীভূত অবস্থায় আর থাকতে পারতেছে না। এই কমন আয়নের কারণে তার দ্রাব্যতা কমে গেছে, তো দেখা যাবে কিছু পরিমাণ অধক্ষিপ্ত হয়েছে। তো এটা কেন হয় চলো দেখাই। দেখো তুমি হচ্ছে সিলভার ক্লোরাইড নিছো, তো সিলভার ক্লোরাইড এই জিনিসটা প্রথমে হচ্ছে পুরা দ্রবণীয় অবস্থায় ছিল, তো এরকম একটা অবস্থা, এবং তুমি কেএসপি কেআইপি যেগুলা চিন্তা করো সেগুলো আসলে সবসময় স্বল্প দ্রবণীয় লবণের জন্য তুমি ক্যালকুলেট করতে পারো। তো স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে তুমি এরকম উভমুখী সাইন দিয়ে প্রকাশ করো সেটাকে, বিকজ সেটা টোটালি ডিসোসিয়েট হয় না, টোটালি আয়ন প্রডিউস করে না। তো এখন তুমি চিন্তা করো, প্রথমে তো সে মোটামুটি দ্রবণীয় ছিল, তো এখানে ধরে না ওরকম কোনো তলানি নাই। এখন তুমি কি করতেছো? বাইরে থেকে ক্লোরাইড আয়ন অ্যাড করতেছো। সো বাইরে থেকে যদি ক্লোরাইড আয়ন অ্যাড করো তাহলে চিন্তা করো তুমি আসলে এই উৎপাদের কনসেন্ট্রেশন বাড়ায় ফেলতেছো না? এটা তো বুঝো না? হ্যাঁ ভাইয়া। তাহলে তুমি যদি উৎপাদের কনসেন্ট্রেশন বাড়ায় ফেলো তাহলে বিক্রিয়া কোন দিকে ধাবিত হবে? লাসাতের নীতি অনুসারে বাম দিকে ধাবিত হবে, বাম দিকে। তার মানে কি হইতেছে, এই অধিক সংখ্যক ক্লোরাইড আয়ন এরা নিজেরা রিয়েক্ট করে তোমার বিক্রিয়াটাকে লাসাতেলের নীতি অনুসারে পেছনের দিকে ধাবিত করতেছে। তার মানে টোটাল এই অংশটুকু রিয়েক্ট করে করে আসলে তোমার সিলভার ক্লোরাইড প্রডিউস করতেছে। তার মানে আগে যতটুকু দ্রবণীয় অবস্থায় থাকতে পারতো, বর্তমানে ক্লোরাইড আয়ন অ্যাড করার ফলে দেখতেছো তুমি কিছু পরিমাণ এখানে তলানি পড়ে যাচ্ছে, এই যে তলানি পড়তেছে বা অধক্ষেপ পড়ে যাচ্ছে। তো কেন হইল? কারণ এই যে কমন আয়নের ইফেক্ট, এবং এটা ব্যাখ্যা করা যায় লাসাতেলের নীতি অনুসারে, কজ এরা রিয়েক্ট করে আমাদের সলিড সিলভার ক্লোরাইড প্রডিউস করবে। তাহলে এই হচ্ছে কারণ যে কমন আয়নের কারণে কেন আসলে এই অধক্ষিপ্ত অবস্থা সৃষ্টি হয়। তার মানে নর্মালি আমরা বলতে পারি যে সিলভার ক্লোরাইড এর নর্মাল দ্রাব্যতা যদি হয়ে থাকে S, তো কমন আয়ন ইফেক্টের কারণে তার দ্রাব্যতা বা দ্রবীভূত হওয়ার ক্ষমতা কিন্তু আর আগের মতো থাকবে না, তখন সেটা হয়ে যাবে S প্রাইম। কারণ সে নর্মাল অবস্থায় দেখো আয়ন হিসেবে যে পরিমাণ দ্রবণীয় ছিল, তুমি কমন আয়ন ইফেক্টের কারণে দেখতেছো যে সেই পরিমাণ সে ভাঙতে পারতেছে না, উল্টা আরও কিছু পরিমাণ প্রিসিপিটেশন পাওয়া যাচ্ছে। তার মানে আগে যদি তার দ্রাব্যতা হয়ে থাকে S, এবার তার দ্রাব্যতা হয়ে গেছে S প্রাইম, এবং অবশ্যই S প্রাইম লেস দেন S। এটা কি বুঝতে পারছো? যে দেখো আমি একটা খুব নিগুড় কথা বলি, এই কমন আয়ন ইফেক্টটা অনেকে বোঝে না। দেখো তুমি যখন সোডিয়াম ক্লোরাইডটা অ্যাড করো নাই, তখন এই যে সিলভার ক্লোরাইডের যে দ্রাব্যতাটা তুমি মেজার করতেছ, হ্যাঁ, বা তুমি সোডিয়াম ক্লোরাইড অ্যাড ছাড়া তুমি এখানে একটা দ্রবণ নিছিলা, তাই না? তাহলে এই দ্রবণের দ্রাবকটাকে ছিল বলতে পারবা? AgCl। দ্রাবক 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 পানি, পানি, সার্বজনীন দ্রাবক। ওকে, তো পানি যখন দ্রাবক তখন তোমার দ্রাব্যতা কেমন?
দ্রাব্যতা হচ্ছে এস ছিল। তুমি যখন সোডিয়াম ক্লোরাইড অ্যাড করছো তোমার দ্রাব্যতা চেঞ্জ হয়ে গেছে, সেটা কত হয়ে গেছে? এস প্রাইম হয়ে গেছে। তাহলে এই যে দ্রাব্যতাটা পাইছো সেইটার ক্ষেত্রে দ্রাবককে এখানেও H2O। এখানেও কিন্তু আসলে H2O-ই, বুঝছো? প্রশ্ন অনেক সময় দেখবা বলা থাকবে যে সিলভার ক্লোরাইডের পানিতে দ্রাব্যতা কত আর সোডিয়াম ক্লোরাইড দ্রবণে কত। সো অনেকে যেটা মনে করে যে পানিতে দ্রাব্যতা এরকম, সোডিয়াম ক্লোরাইড দ্রবণে যদি বলে তাহলে দ্রাবক হইতেছে আমার সোডিয়াম ক্লোরাইড। না, কিন্তু তোমার দ্রাব্যতা কিন্তু মেজার হবে তোমার পানির জন্যই, কিন্তু যখন এরকম সময়ায়ন ইফেক্ট থাকে তখন এই পানিতে দ্রাব্যতাই কমে যায়। আগে ওই পানির মধ্যেই দ্রাব্যতা বেশি থাকে, বাট কমন আয়ন ইফেক্টের কারণে সে দেখা যায় পানিতেই দ্রবীভূত কম হইতে পারে। বুঝছো বিষয়টা? এজন্য এটাই বলা হয়েছে যে কমন আয়ন ইফেক্টের কারণে তোমার দ্রাব্যতা কিন্তু চেঞ্জ হইতে পারে, কিন্তু দ্রাব্যতা গুণফল যেটা সেটা কিন্তু ফিক্সডই থাকবে, কারণ সেই জিনিসটা তুমি একটা নির্দিষ্ট টেম্পারেচারের জন্য একটা নির্দিষ্ট লবণের জন্যই পেয়ে থাকো, সেটার কোনো চেঞ্জ হবে না, দ্রাব্যতা চেঞ্জ হইতে পারে। সো এইটা বাড়া কমার মাধ্যমে কেএসপির ভ্যালুটা সবসময় ফিক্স রাখবে। তো দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেরিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল 1.1 × 10⁻⁻10। বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা কত বলছে? সো নর্মাল, এখানে কোনো কিছু অ্যাড করছে এরকম কোনো কথাই বলা হয় নাই, তার মানে খুব ইজি না? তো চলো আমরা হচ্ছে এ নাম্বারটা সলভ করি। তো সলভ করতে হলে দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, তো কেএসপি সমান সমান বেরিয়াম সালফেটের জন্য কি লিখতে পারি? Ba2+ আর হচ্ছে SO4 2-, ঠিক আছে? এই দুইটা তো লিখতেই পারি। তো এখন দেখো কেএসপি দেওয়া আছে 1.1 × 10⁻⁻10, আর এগুলা কি করব? এগুলা তো আমরা জানি না। সো আমরা একটু লিখে আসি। BaSO4, তো এখানে হচ্ছে Ba2+, SO4 2-। সো এটা যদি পানিতে এই পরিমাণ দ্রবীভূত অবস্থায় পাই তাহলে এটা সমমোল, তাহলে এটা S এবং এটাও হচ্ছে S। সো দ্যাট মিনস আমাদের দ্রাব্যতা হচ্ছে টোটালটা এই পাশে S²। সো S যদি ক্যালকুলেট করি আমার মানটা কত আসে? S ক্যালকুলেট করলে আমার মান আসে হচ্ছে 1.04 × 10⁻⁻5। ক্লিয়ার? তাহলে এই যে দ্রাব্যতাটা আমরা পাইলাম, এই দ্রাব্যতাটা আসলে কিসের দ্রাব্যতা? বেরিয়াম সালফেটের দ্রাব্যতা Ba2+ এর বলতে পারো, SO4 2- এরও বলতে পারো, একই কথা। ওকে, বুঝলাম। এবং এটা কি? বিশুদ্ধ পানিতে, মানে যখন কোনো সময়ায়ন প্রভাব নাই, কিচ্ছু নাই, নর্মালি সেই পরিমাণ দ্রবীভূত অবস্থায় থাকতে পারে। ওকে, এবার চলে আসো বি নাম্বার কেস। সো বি নাম্বার পয়েন্টে কি বলছে যে 0.1 মোলার বেরিয়াম ক্লোরাইড দ্রবণের দ্রাব্যতাটা কত হবে? তো কীরকম যে এবার কিন্তু আমাদের বেরিয়াম ক্লোরাইড চলে আসছে, দ্যাট মিন্স এখন বেরিয়াম সালফেট কিন্তু আগের মতো দ্রবীভূত থাকতে পারবে না। তো আমরা একটা জিনিস একটু দেখি, এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি পাওয়া যায়? তাহলে পাওয়া যায় হচ্ছে এখানে হচ্ছে Ba2+ আর হচ্ছে 2Cl-। ওকে, এখন তোমার ধরো এইখানে বেরিয়াম সালফেট ছিল আর তুমি কি করতেছো? BaCl2 অ্যাড করতেছো। তো BaCl2 যে অ্যাড করতেছো সেটার কনসেন্ট্রেশন কত? 0.1 মোলার, বুঝছো তো? হ্যাঁ, তো এটা যখন অ্যাড করতেছো আলটিমেটলি তোমার এখানে কিছু পরিমাণ কনসেন্ট্রেশন অ্যাড হয়ে যাইতেছে। তো কিরকম অ্যাড হইতেছে? হ্যাঁ, একই কথা, আমি ঘটনা কিন্তু সেম। তো বাইরে থেকে অ্যাড করতেছো, তার মানে তুমি আসলে এখানে BaCl2 এর কনসেন্ট্রেশন দেখছো 0.1, তাহলে এটা হচ্ছে 0.1, তাহলে এটা হচ্ছে 0.1 × 2।
তো দেখো এখানে আসলে তুমি আলটিমেটলি একটা কনসেন্ট্রেশন অ্যাড করে দিতেছো কিসের BA2 প্লাসের। ওকে, ঠিক আছে। তো এখন দেখো তুমি যে জিনিসটা অ্যাড করতেছো, এখানে আছে বেরিয়াম, এবং তুমি যে দ্রবণটা নিয়ে আসলে কাজ করতেছিলে সেখানেও আছে হচ্ছে বেরিয়াম। তাহলে কি এখানে একটা কমন আয়ন আছে না? জি আচ্ছা, সো এখানে হচ্ছে কমন আয়ন আছে। তো এই কমন আয়নের ইফেক্টটা কিভাবে কাজ করে সেটাই দেখি। তো দেখো নর্মালি যখন শুধু পানির কথা চিন্তা করছিলাম তখন হচ্ছে দ্রাব্যতাগুলো এইভাবে ধরে নিছিলাম AS তাহলে যখন আমাদের কমন আয়ন থাকবে তখন কিন্তু দ্রাব্যতা আর আগের মতো থাকবে না। সো দ্রাব্যতা কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে। সো আমরা একটা কাজ করব কি, আমরা দ্রাব্যতা তাহলে ধরে নিই নিশ্চয়ই নতুন একটা কিছু, সেটা হচ্ছে S প্রাইম। তো এটা যদি S প্রাইম হয়, এটা হচ্ছে S প্রাইম, এটাও হচ্ছে S প্রাইম। সো আমরা কিন্তু স্টিল জানি না যে S প্রাইম ছোট কিংবা বড়, আমরা জাস্ট ধরে নিছি ভিন্ন একটা দ্রাব্যতা হবে। খুবই কমন সেন্স, কারণ এখানে শুধু পানি নাই, ভিন্ন কিছু অ্যাড করতেছো, সো দ্রাব্যতা ডেফিনেটলি চেঞ্জ হয়ে যাবে। তো এখন এটা অ্যাড করছো, এখন একটা জিনিস খেয়াল করো, তোমার কিন্তু পাত্রের মধ্যে অলরেডি কিছু পরিমাণ BA2 প্লাসের কনসেন্ট্রেশন অ্যাড করা অবস্থায় আছে, তাই না? অ্যাড করে দিছো তুমি, তার মানে এটাও তো আসলে একটা কনসেন্ট্রেশন, আর দ্রাব্যতাও তো আলটিমেটলি কনসেন্ট্রেশন, ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন, তাই না? তার মানে এই কনসেন্ট্রেশনটা কি এখানে আসলে যুক্ত হয়ে যাবে না? BA2 প্লাসের কনসেন্ট্রেশন বাড়াবে না? বুঝো তো। জি ভাই বুঝো না? এই যে হ্যাঁ 0.1 কি BA2 প্লাসের কনসেন্ট্রেশন, আবার সে যতটুকু দ্রবীভূত অবস্থায় থাকতে পারছিল সেটাও তো থাকবে সেখানে, তাই না? ওটাও তো আসলে একটা কনসেন্ট্রেশনই, ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন, আর এটা হচ্ছে এক্সট্রা অ্যাড হয়ে গেছে সেখানে। বুঝছো? জি ভাই আচ্ছা, তো তো আমরা এখন দেখি জিনিসটা। এখন তুমি যদি KSP ক্যালকুলেট করতে চাও, তো KSP ধরো আমরা বের করব। KSP সমান সমান আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এই যে BA2 প্লাসের কনসেন্ট্রেশন আর হচ্ছে SO4 2 মাইনাসের কনসেন্ট্রেশন। তা আলটিমেটলি এটা কত দেখো, এই যে এখানে তুমি এটা বসাবো 0.1 প্লাস হচ্ছে S প্রাইম, ওকে, ইন্টু এই যে এখানে আরেকটা S প্রাইম আছে, S প্রাইমটা বসাই দিছো। বুঝছো জিনিসটা? জি ভাই তো এখানে আমরা এবার ক্যালকুলেট করব। সো এটা ক্যালকুলেট যদি করি তাহলে কত হয় দেখো, KSP কিন্তু আমাদের চেঞ্জ হবে না, KSP আগে যেমন ছিল তেমনই থাকবে, 1.1 ইন্টু 10⁻⁻10 এটাই থাকবে। সো KSP আগের মতো এই যে হুবহু এখানে বসাও, আর এখানে এসটা ক্যালকুলেট করে তুমি নিয়ে আসবা। তাহলে এখানে আগে লিখে রাখবা 0.1 প্লাস S প্রাইম ইন্টু হচ্ছে S প্রাইম, আর এখান থেকে যদি ক্যালকুলেট করে S প্রাইমটা নিয়ে আসো সেটা কত আসে দেখো তো। ভাই আমার ক্যালকুলেটর ঝামেলা করতেছে। আচ্ছা, ঝামেলা যদি করে তাহলে আমি একবারে লিখে দিই, এটা মনে হয় করা আছে আমার কাছে। তো এটা কত? এটা করে হচ্ছে 1.1 ইন্টু 10⁻⁹ ওই এরকম কিছু ক্যালকুলেটর একটা কইরা আসে। যায় না, মোবাইলের ক্যালকুলেটর চালাইতেছি। হ্যাঁ, এটা হচ্ছে এরকম কিছু একটা আসে। তাহলে এইটা দেখো, এটা হচ্ছে আমাদের নতুন দ্রাব্যতা। তাহলে এটা আমরা একটু দেখি কত হলো, 1.1 আর নিচে হচ্ছে 10⁹ তো এটা একটা দ্রাব্যতা। এবং দেখো ইনিশিয়ালি শুধুমাত্র পানিতে তুমি একটা দ্রাব্যতা পাইছিলা, তাই না? তো সেটা কত ছিল? সেটা ছিল এরকম, এই 1.04, নিচে হচ্ছে 10⁵। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, যে তোমার দ্রাব্যতা কার বেশি? পানিতে বেশি। পানিতে কিন্তু বেশি ছিল, নর্মাল একদম যখন পিওর, এটাও পানিতেই কিন্তু, বাট এখানে অন্য কিছু ছিল না। সো তোমার দ্রাব্যতা যে আসলে কমে গেছে সময়ের প্রভাবের কারণে, সেটা কি দেখছো? জি ভাই আচ্ছা, তো আশা করি আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে আমাদের S প্রাইম আর এটা হচ্ছে S। সো পানিতে দ্রাব্যতা শুরুতে বের করছিলাম নর্মালি, আর বেরিয়াম ক্লোরাইড যখন অ্যাড করছো তখন আমাদের দ্রাব্যতা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো দেখো এখানে কি করা হইতেছে, সিলভার ক্লোরাইড, বাইরে থেকে সোডিয়াম ক্লোরাইড অ্যাড করছি 0.1 মোলার, KSP দেওয়া আছে সিলভার ক্লোরাইডের 1.7 ইন্টু 10⁻⁻10। বলছে সোডিয়াম ক্লোরাইড যোগ করার পর দ্রাব্যতা কত। সো এখন আবার দেখ যে এই যে সোডিয়াম ক্লোরাইড যোগ করা হইতেছে AgCl এর মধ্যে, এখন কিন্তু বুঝতে সুবিধা হয়, তাই না? জি ভাই
তো জিনিসটা হচ্ছে এরকম আর কি, মানে যেভাবে ইচ্ছা বলা থাকতে পারে, তোদের কাজই হচ্ছে তোমাকে কনফিউজ করে দেওয়া। সো সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে আসলে এইভাবে চিন্তা করলে জিনিসটা বোঝার সুবিধা হয়। তো ওকে, এখন আমরা এটা কিভাবে করব, তা আগের সিস্টেমেই করতে হবে। তো প্রথমে আমরা একটা কাজ করি, এই মানে তুলনা করার জন্য এসটা বের করে নিই, জাস্ট তুলনা করার জন্য, যদিও এখানে জানতে চাইনি, তো আমরা একটু বের করি। তো কেএসপি নর্মাল সিলভার ক্লোরাইডের প্রথমে হিসাব করি। তাহলে সিলভার ক্লোরাইড, সিলভার আয়ন আর হচ্ছে ক্লোরাইড আয়ন। তো সিলভার ক্লোরাইডের কত, এস, এটা এস, এটা এস, তাহলে কেএসপি কত হবে, কেএসপি সমান সমান এস স্কোয়ার। তাহলে এখানে কেএসপি কত দেওয়া আছে, 1.7 ইন্টু 10⁻⁻10 আর এস স্কোয়ার। তো এখান থেকে যদি একটু ক্যালকুলেট করা হয় কত আসে, আমি ক্যালকুলেট করি দ্বারা, 1.7 10⁻⁻10, 1.3 ইন্টু 10⁻⁻5 এরকম কিছু একটা আসে। তো ঠিক আছে, এটা বুঝলাম। তো এই দ্রাব্যতাটা নর্মাল দ্রাব্যতা ছিল, কইতে আনলি ভাইয়া টেবিলের উপর থেকে পুরান একটা আছে নিয়ে আসছে। ও আচ্ছা, ঠিক আছে। সো এটা ছিল নর্মাল দ্রাব্যতা। এবার একটা কাজ করি, এবার হচ্ছে আমরা যখন সোডিয়াম ক্লোরাইড অ্যাড করছি সেক্ষেত্রে কি ঘটনা ঘটে সেটা একটু দেখি। তো সোডিয়াম ক্লোরাইড অ্যাড করতেছি, এখানে ক্লোরিন আছে, এখানে হচ্ছে ক্লোরিন আছে, তার মানে এখানে সময়ন ইফেক্ট কাজ করবে, এটা বোঝা যায়। তো দেখো, যখন সোডিয়াম ক্লোরাইড অ্যাড করছি সেক্ষেত্রে আসলে দ্রাব্যতাটা কীরকম দাঁড়ায় সেটা একটু দেখে আসি। সো এজি প্লাস আর হচ্ছে সিএল মাইনাস, তো আমাদের দ্রাব্যতাও নতুন হয়ে যাবে। সো এস প্রাইম, এটা হচ্ছে এস প্রাইম আর এটা হচ্ছে এস প্রাইম। তো এখন দেখো, তুমি যখন এখানে সোডিয়াম ক্লোরাইড অ্যাড করতেছো তখন আসলে পাত্রে ক্লোরাইড আয়নের একটা কনসেন্ট্রেশন চলে আসছে, এবং সেটা কত বলো তো? ক্লোরাইড আয়নের ওই যে এস, হ্যাঁ না এই যে এটা যখন অ্যাড করতেছো, ওই এস প্লাস 0.1, হ্যাঁ মানে এই যে এটা এক্সট্রা চলে আসছে, তাই না? সোডিয়াম ক্লোরাইড যখন অ্যাড করতেছো তখন এই সোডিয়াম ক্লোরাইডের যে কনসেন্ট্রেশন, Na প্লাসের কনসেন্ট্রেশনও সেম, Cl মাইনাসের কনসেন্ট্রেশনও সেম। দ্যাট মিন এই 0.1টা সেখানে চলে আসছে। সো 0.10টা এখন কোথায় যোগ হবে, এই ক্লোরাইড আয়নের জায়গায় যোগ হবে। ওকে, বুঝছি। জি ভাই। আচ্ছা, তো এবার আমরা একটু দেখি কেএসপি। সো কেএসপি সমান সমান কি দাঁড়ায়, এস প্রাইম ইন্টু হচ্ছে এস প্রাইম প্লাস হচ্ছে 0.1। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করব। আমরা কিন্তু বলছিলাম সময়ন প্রভাবের কারণে কেএসপি কিন্তু চেঞ্জ হবে না, তার মানে আগেও যেমন ছিল তখন তেমনই থাকবে। তাহলে এস প্রাইম ইন্টু হচ্ছে ক্যালকুলেট কর 0.1, দেখো এস প্রাইম কত আসে। সো এখন এটাকে আমরা একটু লিখি ঠিক করে, 1.7 আর 10⁹ এভাবে লিখে দিই। সো এটা হচ্ছে আমাদের নতুন দ্রাব্যতা। তাহলে একটু খেয়াল করে দেখো তো, কে বড় কে ছোট? এটা ছোট আর এটা হচ্ছে বড়, তার মানে কি দ্রাব্যতা কমে গেছে না? বুঝো তো? জি ভাই। ওকে, তাহলে দ্রাব্যতা কমে গেছে বুঝলাম। এবং একটা জিনিস এখানে একটু বলে দিই, এই সমস্ত ম্যাথগুলো যখন অবজেক্টিভে আসবে, বিশেষ করে অ্যাডমিশনে আর কি, তোমাদের তো ইন্টার লেভেলে ক্যালকুলেটার আছেই, তো অ্যাডমিশনে যদি আসে সেক্ষেত্রে যেটা করবা, এই যেই এক্সট্রা কনসেন্ট্রেশনটা আছে এটার সাথে যে পরিমাণটা যোগ আকারে থাকবে সেটাকে কেটে দিবা। সো এটাকে কেটে তারপর হচ্ছে তুমি ক্যালকুলেশন অনেক ইজি করে নিবা। এটা কাটলাম কেন? এটা কাটলাম কারণ হচ্ছে ফার্স্ট অফ অল ক্যালকুলেশন ইজি করার জন্য, আর সেকেন্ড অফ অল এটা কাটলেও কোনো ক্ষতি নাই। কারণ কি? কারণ দেখো এস প্রাইম কিন্তু অনেক ছোট একটা মান হবে, ডেফিনেটলি তুমি বুঝতে পারো। কজ দেখো নর্মাল পানির মধ্যেই তোমার হচ্ছে আর কেউ যখন না থাকে তখন দ্রাব্যতা হচ্ছে 1.3 ইন্টু 10⁻⁵, এটা কিন্তু যথেষ্ট ছোট। তো তুমি যখন সময়ন প্রভাব নিয়ে কাজ করতেছো তখন এই প্রভাবের কারণে দ্রাব্যতা হয়ে যাবে আরও ছোট। দ্যাট মিনস এই 0.1 এর সাথে যখন একটা ছোট জিনিস অ্যাড করতেছো, এত ছোট একটা জিনিস, সেটা কিন্তু কোনো ইফেক্ট রাখতে পারে না। সো তুমি একটু ক্যালকুলেট করে দেখো, এস প্রাইমটা বাদে কত আসে মান? ওই যে ভাই একই আসে, তাই না? ওইটাই আসে, বুঝছি জিনিসটা? জি ভাই। সো এই জিনিসগুলো কিন্তু শর্টকাট করা যায় আর কি, তোমরা যখন ক্যালকুলেটর ছাড়া করো। পরীক্ষাও তো করা যাবে না? হ্যাঁ, পরীক্ষায় তো ক্যালকুলেশন দেওয়া লাগবে না, তো ডিরেক্ট বসানো যাবে না? হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাডমিশনে তো এটাই করা যাবে। আর তোমার যখন এগুলা ইয়েতে আসবে, রিটেনে আসবে, তখন তুমি বসায় বসায় করতে পারো, দেখাইলে এটা হুট করে না কাটাই ভালো হবে। তো আরেকটা ম্যাথ দেখি, এটার অ্যাপ্লিকেশনটা আরও সুন্দরভাবে দেখব।
এই যে এবার এই ম্যাথটা, এটা হচ্ছে কমন আয়ন ইফেক্টের সবচেয়ে সুন্দর ম্যাথ। তো এই ম্যাথটা পারবি দেখতো, ট্রাই করা দেখি। পয়রা দেখ আগে, তোকে আমি একটু বুঝাই দিই আগে কি হয়েছে। অ্যালুমিনিয়াম সালফেট ছিল, তো এখানে কি করা হইতেছে, সালফিউরিক অ্যাসিড মারা হইতেছে, যে অ্যাসিডের পিএইচ হইতেছে 2। ওকে, আচ্ছা বুঝলাম। তো বলছে কেএসপি, কেএসপি হচ্ছে 4.3 × 10⁻17। সো কেএসপি কার হবে, ডেফিনেটলি অ্যালুমিনিয়াম সালফেটের। সো বলছে সালফিউরিক অ্যাসিড যোগ করার পর দ্রাব্যতা কত, কিচ্ছু না, আগের মতো এস প্রাইম যেমন আমরা এখানে বের করছিলাম। তো এখন জাস্ট একই ম্যাথই, বাট এখানে কিছু জিনিসপত্র একটু ভুল হয় পোলাপানে। আমরা একটু শুরু করি দেখি। তো এখন এই যে পিএইচ 2, তো এখানে যখন অ্যাড করতেছি একটা জিনিস সালফিউরিক অ্যাসিড, এখানে আগে কমন আয়নটাকে সেটা আইডেন্টিফাই করি। কমন আয়নটাকে এই যে SO4 হচ্ছে আমাদের কমন আয়ন। ওকে, সো এইটার কারণে আসলে ইফেক্টটা থাকবে। এবং একটা জিনিস বুঝতেছি যে আমার ওই এস প্রাইম বের করার জন্য আমাদের সালফেট আয়নের কনসেন্ট্রেশনটা অ্যাড করে দিতে হবে এটার দ্রাব্যতার সাথে, বুঝছো? ক্লিয়ার? তো এখন আমরা একটা জিনিস দেখি যে সালফিউরিক অ্যাসিড ভাঙি কীভাবে। তো সালফিউরিক অ্যাসিডকে আমরা কি করি, H2SO4 2H প্লাস SO4 2 মাইনাস, তাহলে পিএইচ 2। এখন এখান থেকে আসলে আমরা H প্লাস আয়নের কনসেন্ট্রেশনটা বের করে নিয়ে আসতে পারি, কজ আমরা তো জানি যে পিএইচ সমান সমান মাইনাস লগ H প্লাস। সো H প্লাস আয়নের কনসেন্ট্রেশনটা কত হয় দেখতো, মাইনাস 10⁻² হবে। ঠিক আছে, বুঝছো? আমার আর হিসাব করতে দেন, আমার ক্যালকুলেটর ভূতে ধরছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে 10⁻² হবে। ঠিক আছে, তো এখন দেখো এই যে কনসেন্ট্রেশনটা পাইলাম, এটা আসলে কয়টা H প্লাসের কনসেন্ট্রেশন? এটা তো দুইটা না, টোটালটাই। কিন্তু আমরা কিন্তু গত ক্লাসে এই জিনিসগুলো ক্লিয়ার করছি। সো এটা কিন্তু টোটালটার কনসেন্ট্রেশন। এখন তাহলে চিন্তা করো, এটা যদি 10⁻² হয় তাহলে এইটা কীরকম হবে, 10⁻² ডিভাইডেড বাই 2, কারণ এটা দেখো 2 মোল আছে তাই 10⁻², তাহলে এটা 1 মোল আছে, ডেফিনেটলি কি হবে, তার অর্ধেক হবে। ক্লিয়ার এটা? জি ভাই। আচ্ছা, তাহলে এখন দেখো যখন তুমি সালফিউরিক অ্যাসিড অ্যাড করছো তখন আসলে সময়ন প্রভাব কাজ করবে। তো এবার সময়ন প্রভাবের জন্য জিনিসটাকে কনসিডার করি। তো এটা কিভাবে ভাঙবে, 2L3 প্লাস আর হচ্ছে 3SO4 2 মাইনাস। তাহলে দেখো সালফিউরিক অ্যাসিড অ্যাড করার পর দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাবে, এস প্রাইম, এটা হচ্ছে 2S প্রাইম, এটা হচ্ছে 3S প্রাইম, আর এটার সাথে একটা নতুন জিনিস অ্যাড হয়ে যাবে। কি অ্যাড হয়ে যাবে, 10⁻² ডিভাইডেড বাই হচ্ছে 2, এই যে সালফেটের কনসেন্ট্রেশনটা। ক্লিয়ার? জি ভাই। এখন তো চলো আমরা হচ্ছে বের করার চেষ্টা করি। তো কেএসপি সমান সমান আমরা কি লিখতে পারি, 2S প্রাইম। আর এখন কি করব, এখন কিন্তু এই যে সহগটা পাওয়ার হিসেবে বসাইতে হবে। ঠিক আছে, গতগুলায় বসাইতে হইতো না, কজ আমাদের লবণগুলা খুব ইজি টাইপের ছিল, সহগ 1 ছিল। তো ঠিক আছে, ইনটু 3S প্রাইম প্লাস 10⁻² ডিভাইডেড বাই 2, আর এই যে সহগ হচ্ছে কত, 3। সো 3 আমরা পাওয়ার হিসেবে বসাই দিলাম। ক্লিয়ার? জি ভাই। তো এখানে কেএসপির মানটা দেওয়া আছে 4.3 × 10⁻17, আর এখানে হাবিজাবি যা কিছু আছে এটা হচ্ছে ক্যালকুলেট করে নিতে হবে। তো এখন দেখো এই জিনিস যদি রিটেনে আসে এবং ক্যালকুলেটর যদি তোমার কাছে থাকে তাহলে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে নিবা। এখানে যদি আমরা শর্টকাটে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা এই যে 3S প্রাইমটাকে আমরা কাইটা দিতে পারি। সো 3S প্রাইম বুঝতেই পারতেছি দ্রাব্যতা কিন্তু এমনিতেই কম হবে, এটা যদি আমরা বের করি নাই, তোমরা বের করে নিও, সেই দ্রাব্যতাটা কম হবে। আবার তুমি এখানে দেখতেছো তোমার S প্রাইম আছে, সো S প্রাইম কি আরও কম, আর 10⁻²কে তুমি হচ্ছে 2 দিয়ে ভাগ করছো, সো মান কিন্তু অতটা কম না, বিশেষ করে দ্রাব্যতার তুলনায় অনেক বড়। সো 3S প্রাইমটাকে আমরা বাদ দিতে পারি। সো বাদ দিলে আমাদের আসলে যদি আমরা S প্রাইম ক্যালকুলেট করে নিয়ে আসি, সেক্ষেত্রে S প্রাইমের যে মানটা পাওয়া যায় সেটা কত, সেটা হচ্ছে এরকম আসে, আমি লিখে দিই
9.274 ইন্টু 10⁻⁻6। ওকে, তাহলে জি ভাই। এরকম একটা মান চলে আসছে। তো এটাই আমাদের অ্যান্সার। আপাতত আরেকবার একটা কথা বলে দিই, এটা কিন্তু আমরা ওই যে শর্টকাটে করছি, এটা কেটে ফেলে তারপর করছি। সো আমাদের মান কিন্তু একদম যে এক্স্যাক্ট আসছে তা কিন্তু না, একটু ভেরিয়েশন থাকবে, বুঝছোস? জি জি সো ওই ক্যালকুলেটর দিয়ে তোমরা হচ্ছে এই ম্যাথ করে ফেলতে পারবে, একদম এক্স্যাক্ট মান পাবা। বাট ডেফিনেটলি তোমার এইখানকার যে এস, সেই এসের তুলনায় এই এসটা কমই থাকবে। জি তো এবার হচ্ছে হেনরির সূত্রে ম্যাথ। তো হেনরির সূত্রের ম্যাথ আমরা একটু দেখি। চাপের প্রভাব মানে আর কিছুই না, বিজ্ঞানী হেনরি আসলে দ্রাব্যতার সাথে চাপের একটা প্রভাব দেখাইছে, এই আর কি। তো এখানে যে জিনিসটা আমরা দেখি, এই চাপের প্রভাবটা খাতে হচ্ছে গ্যাসীয় পদার্থের জন্য, ঠিক আছে? তো আমরা কিন্তু দেখছিলাম যে দ্রাব্যতার ওপর নির্ভরশীলতা আছে অনেক কিছুর। দ্রবের প্রকৃতির উপর নির্ভর করে, দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে, তারপর হচ্ছে চাপের প্রভাবের উপরও কিন্তু নির্ভর করে। আর চাপের প্রভাবের উপর আসলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা নির্ভর করে, বাকিগুলোর ওইভাবে করে না। সলিডের উপর চাপ প্রয়োগ করে আসলে কোনো লাভ হয় না, ঠিক আছে? জি ভাই। তো এখন দেখো, এই জিনিসটা কিন্তু আমরা বাস্তবে দেখছি। চাপ বাড়াইলে দ্রাব্যতা হচ্ছে বেড়ে যায়, বা দ্রবের দ্রবণীয়তা বাড়ে। কিরকম? যে আমরা যে বোতলে হ্যাঁ ওইটাই আসলে। সো আমরা হচ্ছে কোক, পেপসি যা কিছু খাইছি, তো এখানে কি করা হয়, এখানে হচ্ছে এই চিপিটা লাগায় দেওয়া হয়, এবং ওই লিকুইডের মধ্যে আমাদের এটার ভেতরে কি থাকে, একটা গ্যাস থাকে। কি গ্যাস? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড থাকে। তো কার্বন ডাইঅক্সাইড কেন থাকে এটার মধ্যে? ওই যে চাপ দিয়ে দ্রাব্যতা ইয়ে করার জন্য, বাড়ায় দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, বাট এটার কাজ কি? এটা থাকলে লাভটা কি? প্রিজার্ভ করা। হ্যাঁ, এটা প্রিজার্ভ করা। কারণ এই কার্বন ডাইঅক্সাইড থাকলে ব্যাকটেরিয়া জন্মাইতে পারে না আর কি, অনেকদিন রাখা যায়। জি ভাই। তো এখানে যেটা করা হয় যে এই কার্বন ডাইঅক্সাইড, এটার কিন্তু নর্মাল দ্রাব্যতা কম, সে কিন্তু এরকম লিকুইডে খুব ইজিলি দ্রবীভূত থাকতে পারে না। তো কি করা হয়, আমরা হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডকে প্রেশার দিই। আমরা কার্বন ডাইঅক্সাইডকে অনেক বেশি প্রেশার দিই, প্রেশার দেওয়ার কারণে এই গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা বেড়ে যায়। সো নর্মাল কার্বন ডাইঅক্সাইড কিন্তু কোনো লিকুইডের মধ্যে ওইভাবে দ্রবীভূত অবস্থায় ছিল না। আমরা কি করি, এই কার্বন ডাইঅক্সাইডকে প্রেশার দেই, প্রেশার দিলে তার দ্রাব্যতাটা বেড়ে যায়। সো আমরা অতিরিক্ত প্রেশার দিয়ে আমরা এই কার্বন ডাইঅক্সাইডকে এই লিকুইডের মধ্যে ইনসার্ট করে ফেলি। সো যখন ইনসার্ট করি তখন আসলে কার্বন ডাইঅক্সাইড এই লিকুইডের ভেতর দ্রবীভূত অবস্থায় থাকতে পারে। সো আমরা কি করছি, এই কাজটা এখানে করছি, কার্বন ডাইঅক্সাইডকে এই লিকুইডের ভেতর দ্রবীভূত করে আমরা হচ্ছে এখানকার চিপিটা লাগাই দিছি, যাতে করে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের প্রেশার এখানে ধরে রাখা যায়। তো কি করা হয় তোমরা খেয়াল করে দেখছো, যখন এই চিপিটা খুলো তখন আসলে বুদবুদ আকারে কিন্তু দেখো যে গ্যাস বের হয়ে চলে আসে। তো কি বের হয়ে আসলে, কার্বন ডাইঅক্সাইডগুলো বের হয়ে চলে আসে। তো কেন বের হয়ে চলে আসতেছে, কারণ তুমি যখন চিপিটা খুলে দাও তখন এই বাইরের প্রেশার এবং ভিতরের প্রেশার কিন্তু সমান হয়ে আসে, হ্যাঁ, আর ভেতরের প্রেশারটা কমে আসে। সো যখন প্রেশারটা কমে আসতেছে তখন সাথে সাথে এই কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতাও কিন্তু কমে যাইতেছে, তখন আর সে পানির মধ্যে বা লিকুইডের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকতে পারতেছে না, তখন বুদবুদ আকারে উড়ে চলে আসে। ক্লিয়ার? জি ভাই। তো এটাই আসলে হেনরির সূত্র, এস ইজ প্রপোর্শনাল টু পি, সমানুপাতিক সম্পর্ক। সো প্রপোর্শনাল সাইনটাকে ওঠানোর জন্য আমরা একটা ধ্রুবক নিয়ে আসছি, যেটাকে হেনরির ধ্রুবক বলা হয়। এটাকে কেইজ দ্বারা প্রকাশ করা হয়, হেনরির ধ্রুবক। অনেক জায়গায় দেখবা শুধু কে দিয়ে বলা আছে, হেনরির ধ্রুবক। সো হেনরির ধ্রুবকের এককটা একটু ইম্পর্টেন্ট, এককটা একটু দেখে নিই কীরকম। যে কেইজ সমান সমান কী দাঁড়ায় তোমরা নিজেরাই বুঝতে পারবা, এস ডিভাইডেড বাই হচ্ছে পি, তার মানে উপরে দ্রাব্যতার একক, নিচে হচ্ছে প্রেশারের একক। সো দ্রাব্যতার বিভিন্ন রকম এককের মধ্যে আমরা এটা জানি, গ্রাম পার 100 গ্রাম পানি, এটা একটা একক। আর নিচে প্রেশারের জন্য এটিএম আসছে, আর আরেকটা একক আছে মোল পার লিটার, আর নিচে প্রেশারের জন্য এটিএম আসছে। সো দুই ধরনের প্রকাশভঙ্গি থাকতে পারে, এভাবেও প্রকাশ করা হইতে পারে হেনরির ধ্রুবককে, আবার এভাবেও প্রকাশ করা হইতে পারে। ক্লিয়ার? জি ভাই। তো এখানে আমরা একটা ম্যাথ দেখবো, এই ম্যাথটা অ্যাডমিশন ব্যাচে করাইছিলাম, এখানে আবার একটু করাবো, এই জন্য দাগাদাগি করানো আছে। তো দেখি এখানে কি বলছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2.5 ATM চাপে পানিতে কিছু কার্বন ডাইঅক্সাইড যোগ করে সম্পৃক্ত করা হইল।
আচ্ছা, তার মানে যে একটা প্রেশার ইউজ করা হয়েছে, প্রেশার ইউজ করে পানির মধ্যে কার্বন ডাইঅক্সাইড যোগ করে একটা সম্পৃক্ত অবস্থা সৃষ্টি করা হয়েছে, ঠিক আছে। তো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হেনরির ধ্রুবক বলা আছে 1.2 × 10⁻³ আর এটার এককটা দেওয়া আছে কি দেখো, গ্রাম পার 100 গ্রাম, আর নিচে হচ্ছে 1 মিলিমিটার মার্কারি হলে দ্রাব্যতা মোল পার লিটার এককে কত, এটা জানতে চাওয়া হয়েছে। তো এখানে আসলে একটা জিনিস দেওয়া আছে, দ্রবণের ঘনত্ব দেওয়া আছে 1.2 গ্রাম পার মিলি, ওকে। তো এখন এটা কিভাবে করব, আমাদের সূত্র একটাই, এটা নিয়ে কোনো টেনশন নাই, সূত্র একটাই। তো সেটা কি, S = KH ইন্টু হচ্ছে P। তো এখন চলো বসাইতে থাকি। S কি, S ছিল হচ্ছে দ্রাব্যতা, তাই না, দ্রাব্যতা। তো এখন দেখো বসাই KH, KH কি, হেনরির ধ্রুবক। তো হেনরির ধ্রুবক কত আছে, এটা দেওয়া আছে হচ্ছে 1.2 × 10⁻³ এবং তুমি একটু এককটা দেখো, উপরে হচ্ছে গ্রাম পার 100 গ্রাম, ঠিক আছে, এটা কোনো সমস্যা না। নিচে আছে হচ্ছে 1 মিলিমিটার মার্কারি, হ্যাঁ। সো তুমি দেখো এখানে পাশে চাপ ইনপুট দিবা হচ্ছে এটিএমে, আর তোমার নিচে আছে মিলিমিটার মার্কারি। সো মিলিমিটার মার্কারি রাখলে কিন্তু চলবে না, তোমাকে হচ্ছে এটিএমে নিয়ে যেতে হবে, ওকে। সো এখন কনভার্সনটা কিভাবে করব, কনভার্সন কি পারোস তুই? দেখায় দেন একবার। আচ্ছা, সো দেখো এখানেই দেখায় দেই চাপ, চাপের যত কনভার্সন আছে এখানে আমি দেখাই। 1 ATM, 1 ATM = আমরা কি বলতে পারি, 101/325 প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। তো এটা হচ্ছে চাপের একটা একক, এবং এই এককটা কি, এই এককটা হচ্ছে SI একক। এটা সারা জীবন থাকবে কিন্তু, মানে এখানে যা লেখাই দিতেছি এটা সারা জীবন লাগবে। সেটা হচ্ছে আমাদের SI একক। তো 1 ATM = 101/325 প্যাসকেল, অথবা আমরা যদি কিলো প্যাসকেল বানাইতে চাই তাহলে কি হবে, 101.325 কিলো প্যাসকেল, মানে 1000 দিয়ে ভাগ করে দিছি। অথবা আমরা বলতে পারি 760 মিলিমিটার মার্কারি চাপ, মানে 760 মিলিমিটার পারদস্তম্ভ যে চাপটা দেয় সেই চাপ কিসের সমান, 1 ATM এর সমান। আমরা বলতে পারি 760 মিলিমিটার যেহেতু বলছি, তার মানে কি হইতে পারে, 76 সেন্টিমিটার মার্কারি হইতে পারে, একই হবে। আচ্ছা, তারপর আমরা লিখতে পারি 1.01325 বার, 1 ATM = 1.01325 বার। তো এটা কি, ব্যারোমিটার স্কেলের নাম শুনছি আমরা, ব্যারোমিটার স্কেলে বায়ুচাপ মাপা হয়। সো এই বার কি, ওই এককটা, ব্যারোমিটার যে যন্ত্রটা আছে বায়ুচাপ মাপার, সেই যন্ত্রের একক ব্যারোমিটার, ওকে। তো বুঝলাম। আরেকটা জিনিস লেখা যেতে পারে 760 টর। তো এটাও হচ্ছে বায়ুচাপের একটা একক, টরিসেলির একক বলা হয়। তো এই কয়েকটা কনভার্সন যদি আমরা জানি আমাদের জন্য যথেষ্ট, বুঝতে পারছিস? তাহলে 1 ATM = 101.325 কিলো প্যাসকেল, 101/325 প্যাসকেল, 760 মিলিমিটার মার্কারি, 76 সেন্টিমিটার মার্কারি, 1.01325 বার, 760 টর। তো এই গেল চাপ। এবার আসো আয়তন, আয়তনের কনভার্সনগুলোও আমরা জেনে রাখি। সো 1 লিটার = আমরা কি বলতে পারি, 1 DM³ বা ডেসিমিটার কিউব, হ্যাঁ, একই কথা। 1 লিটার = আমরা লিখতে পারি 1000 মিলি, আর 1000 মিলি, অথবা আমরা বলতে পারি কি 1000 সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউবকে আমরা বলতে পারি হচ্ছে সিসি, একই কথাই যে সেন্টিমিটার কিউব, দুইটা সি এর জন্য সিসি। অথবা আমরা বলতে পারি 10⁻³ মিটার কিউব। সো এগুলো হচ্ছে ইউনিট বিভিন্ন, এবং কনভার্সনটা কিভাবে করব সেটা দেখাই দিই। দেখো, লিটার কিংবা এটিএম এককে মান যদি আমি জানতে চাই বা বের করতে চাই, লিটার কিংবা এটিএম এককে মান সমান কি করবা, তুমি যেটা করবা সেটা হচ্ছে, সূত্রটা এরকম, যে কোনো এককে মান সেই মানকে ওই এককেরই প্রমাণ মান দিয়ে ভাগ করে দিবা, এককেরই প্রমাণ মান দিয়ে ভাগ করে দিবা। সো যে কোনো এককে মানকে
ওই এককেরই প্রমাণ মান দিয়ে ভাগ করে দিবা, তাহলেই তুমি লিটার কিংবা এটিএম এককে চলে যেতে পারবে। এখন কথা হইতেছে যে লিটার কিংবা এটিএম একক কেন লাগবে, এখানেই কেন আসবো? কজ এটা হচ্ছে সবচেয়ে বহুল ব্যবহৃত। কজ আয়তনের একক তুমি সবসময় লিটারেই বলো, আবার চাপের একক এটিএমেই বলে থাকো। আর লিটার এটিএমে কনভার্সনটা অনেক ইজি। আর আরেকটা জিনিস, তোমরা যখন এই আদর্শ গ্যাসের সমীকরণ পড়বা, পিভি সমান সমান এনআরটি, সেই সমীকরণের মধ্যে আর এর মান ম্যাক্সিমাম টাইম আমরা সহজ করার জন্য 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন এই জিনিসটা বসাই। তো সেক্ষেত্রে আমার চাপ কিংবা আয়তন এগুলা লিটার এটিএম ইউনিটে রাখতে হয়, আর কনভার্সনটা ইজি, সম্পর্কগুলো আমরা জানি এ কারণে। তো এটা আসলে আমাদের এখনকার বিষয় না, এটা হচ্ছে আমরা সেকেন্ড পেপারে প্রথম অধ্যায় আছে পিভি সমান সমান এনআরটির যাবতীয় জিনিসপত্র। তো এখন দেখো এখানে একটা উদাহরণ দিই, যে কোনো এককে মান মানে কি। যেমন ধরো তোমাকে যদি বলা হয় 95 কিলো প্যাসকেল, সো 95 কিলো প্যাসকেল আছে, তুমি আসলে কোথায় আসতে চাও, এটিএমে আসতে চাও, তাহলে কি করবা? তোমার এককটা কি? কিলো প্যাসকেল। তাহলে কিলো প্যাসকেল এককেরই প্রমাণ মান দিয়ে এই 95 ভাগ করবা। সো কিলো প্যাসকেল এককের প্রমাণ মানটা কি? 101.325 না? তাহলে ওই প্রমাণ মান দিয়ে যখন ভাগ করবা তখন তুমি এটিএমে চলে আসবা। ক্লিয়ার? ঠিক একইভাবে লিটারের জন্যও খাটবে। ওকে, তাহলে এখন দেখো, তাইলে এই যে এখানে মিলিমিটার মার্কার এটা আছে, তো এই জিনিসটা আসলে কোথায় আছে? দেখো উপরে 1.2 × 10⁻³ তো উপরেই আছে, এবং এটার সাথে গ্রাম পার 100 গ্রাম আছে। চিন্তা করো, ওই একক নিয়ে টেনশন করার দরকার নেই, কজ এটা ঠিক আছে। আর এখন নিচে দেখো, নিচে আছে কি 1 মিলিমিটার মার্কারি। তাহলে এখান থেকে তুমি কোথায় যাবা? মিলিমিটার মার্কারি থেকে তুমি হচ্ছে এটিএমে যাবা। সো এটিএমে যাবা কিভাবে? দেখো, হ্যাঁ, যে কোনো এককে মান, সেই মানকে তার প্রমাণ মান দিয়ে ভাগ করে দিব। তার মানে এই 1 মিলিমিটার মার্কারিকে আমরা যখন 760 দিয়ে ভাগ করে দিব, তো ভাগ করলে 760 উপরে উঠে যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা আসলে এটিএমে পেয়ে যাব মানটা। ক্লিয়ার? আর ইনটু পি, প্রেশার কত? প্রেশার হচ্ছে 2.5। তো খুবই ইজি, এবার আমরা বসায় ফেলি, এটা ক্যালকুলেট করি। সো এটা ক্যালকুলেট করলে আমার মান আসে এরকম 2.28 গ্রাম, আর নিচে আসে হচ্ছে 100 গ্রাম। তো এটা কিন্তু থাকবেই, কজ তুমি কিন্তু এই যে গ্রাম পার 100 গ্রাম ইউনিটেই কিন্তু বসাইতেছো। তার মানে এই না যে তুমি আবার 100 গ্রাম দিয়ে ভাগ করে দিবা। কথা বুঝতে পারছো? এই যে এইটা থাকতেছে আর কি, এই এককটা থাকতেছে। সো এই কাজ করতে চাও না যে 100 গ্রাম দিয়ে ভাগ করে দিবা। সো এটাকে আমরা একটু আলাদা করেই লিখি, কারণ এটা তোমাদের কনফিউশন ক্রিয়েট করতে পারে। দ্রাব্যতার এককটাকে কিন্তু রাখতে হবে, সেইটা এখানে রাখলাম, গ্রাম পার 100 গ্রাম। ক্লিয়ার? তো এখন দেখো আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। আমাদের বলছে কি যে দ্রাব্যতা মোল পার লিটার এককে বের করো। ঠিক আছে? তো তুমি কোথায় গেছো? তুমি হচ্ছে গ্রাম পার 100 গ্রামে আসো। তো এখান থেকে তুমি কি করবা? এই গ্রামরে তুমি বানাবা কি? গ্রামরে বানাবা হচ্ছে মোল। আর এই যে নিচে 100 গ্রাম আছে না, এই যে 100 গ্রাম, এটা কিসের ভর বলো তো? দ্রাবকের ভর। সো এই দ্রাবকে তোমার থাকলে চলবে না, তোমার যাইতে হবে কোথায়? দ্রবণে। আর দ্রবণের যে এককটা থাকবে সেটা কিসে থাকবে? লিটারে। বুঝছো? কজ তোমার এই যে মোল পার লিটার, এই লিটারটা কিন্তু অবশ্যই কি দ্রবণের আয়তন। কথা বুঝো? অ্যাডমিশনের ম্যাথের প্যারাগুলা বুঝছোস? টের পাইতেছোস? সো কাহিনী হচ্ছে এটাই। একটু সাউন্ড বাড়ায় দিই নাকি তুই রিসিভার উড়ায় ফেলাইছোস মুখ থেকে? মাইকে ঝামেলা ভাই, আমার সবই ঝামেলা, টেকনোলজি। আচ্ছা, টেকনোলজি ঝামেলা, ওকে, সমস্যা নাই। সো এটা হচ্ছে কনভার্সন করতে হবে। তো এখন কনভার্সনটা কিভাবে করব? তো চলো আমরা দেখি কিভাবে করা যায়। তো দেখো, নর্মালি এই সূত্রটা হয়তো বা আমরা অনেকেই দেখছি, W ইন্টু 1000 V ইন্টু M। এটা কি দেখছি 9-10-এ? জি ভাই, জি ভাই, এটা পরিচিত, তাই না? হ্যাঁ, এটা দিয়ে ম্যাথ করছি। সো এখানে যে ভিটা ছিল, এই ভিটা কি ছিল? দ্রবণের আয়তন। ভেরি গুড। এবং এই আয়তনটা কেমন আয়তন ছিল? মিলিলিটার। খুব ভেরি গুড। তাহলে ওই যে 1000 আসছে, আর এই যে ডাব্লিউটা, এটা কি দ্রবের ভর।
এটা দ্রব্যের গ্রাম। হ্যাঁ, দ্রব্যের ভর, এবং এটা হচ্ছে গ্রামে। আর এমটা কি মোলার ভর বা আণবিক ভর যেটাকে বলো তোমরা। তো ঠিক আছে, আণবিক ভর, গ্রাম আণবিক ভর আর কি। ঠিক আছে, বুঝলাম। এখন এইটাকে আমরা হচ্ছে কাজে লাগাবো। তো এটাকে কাজে লাগাই আমরা যে এককটা পাবো এখানে, সেটা কেমন? মোল পার লিটার, বুঝছি? জি ভাই। তো এখন দেখো, তাহলে এখানে আমার দ্রবণের আয়তনটা ইনপুট দিতে হবে। এখন কেমনি ইনপুট দেব? তো চলো দেখি। তো প্রথম কথা, এই দ্রাবককে দ্রাবক রাখলে চলবে না, এটাকে দ্রবণ বানায় ফেলাইতে হবে। তাহলে চলো দ্রবণ বানাই। সো দ্রবণ ইকুয়াল কত হবে বলো তো? দ্রাবক 108 দ্রাবক প্লাস প্লাস হচ্ছে দ্রবক দ্রবক, দ্যাট মিনস 100 প্লাস দ্রবক হ্যাঁ 2.28। 2.28। তো আমরা পাইলাম হচ্ছে 102.28 গ্রাম। ওকে, ঠিক আছে, কাজ হয়ে গেছে। এখন ভর থেকে যখন তোমার আয়তনে কনভার্ট করতে হবে, তখন তোমার একটা জিনিস কাজে লাগবে, কি? ঘনত্ব। ঘনত্ব। কারণ তুমি কিন্তু জানো m সমান সমান রো ইন্টু ভি। সো m জি। দ্রবণ সমান সমান রো দ্রবণ সমান সমান ভি দ্রবণ। তো দ্যাট মিনস তুমি হচ্ছে ভি দ্রবণটা বের করতে চাও। সো ভি দ্রবণ মানে হচ্ছে কি? m দ্রবণ ও রো দ্রবণ। তাহলে m কত? m হচ্ছে দ্রবণের ভর 102.28। রো দ্রবণ কত? এই যে দেখো দেওয়া আছে, আর এটা গ্রাম পার মিলিতেই আছে, প্যারা নেই। তো গ্রাম গ্রাম কাটা চলে যাবে, মিলি উপরে লাভ দিয়ে উঠে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সো এখানে কত আসতেছে? 85.233। ওকে, সো এটা আমরা বুঝতে পারলাম। এখন চলো কাজ শেষ, এখন এস বের করব। সো ডাব্লিউ, ডাব্লিউ কত? ডাব্লিউ মানে হচ্ছে দ্রবের ভর, দ্যাট মিনস আমাকে এখানে বসাইতে হবে 2.28 কিন্তু হচ্ছে 1000 বসাইলাম। ভি, ভি কত? এই যে এটা 85.233 ইন্টু হচ্ছে এম, এম কত? আণবিক ভর কার? দ্রবের। কত? কার্বন ডাইঅক্সাইড 40। তাহলে এটারে ঝাঁকাঝাঁকি করো। সো এটারে ঝাঁকাঝাঁকি করলে মান আসবে হচ্ছে 0.607 মোল পার লিটার। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে হিসাব? আমরা আরেকটা সুন্দর ম্যাথে চলে যাব। তো এখানে কি বলা হয়েছে? এখানে একটা পাত্র নেওয়া হয়েছে। এই পাত্রের মধ্যে আসলে কিছু লিকুইড ছিল, যে লিকুইডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত করে রাখা হয়েছিল। তো এই যে কার্বন ডাইঅক্সাইড, সেটা হচ্ছে 3 লিটার জায়গা জুড়ে আছে এই অংশটুকুর মধ্যে লিকুইড। তো এখানে যে প্রেশারটা, সেই প্রেশারটা হচ্ছে 2.5 atm, এই যে ভেতরে যে প্রেশারটা এক্সিস্ট করতেছে। আর যে টেম্পারেচারটা আছে সেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তো ভালো কথা, এখন আমরা উপরে একটা চিপি দেখতে পারতেছি। তো আমরা কি করলাম? আমরা হচ্ছে চিপিটা খুলে দিব। ভাল লাগে না? চিপি খুলে দিব। সো চিপি খুলে দিলে আসলে কি হবে? কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে চলে আসবে। হ্যাঁ, কারণ চিপি খুলে দিলে প্রেশারটা কমে যাবে, আর প্রেশার কমে গেলে ডেফিনেটলি কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বের হয়ে চলে আসবে। সো কিছু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে চলে গেল, দেন তুমি হচ্ছে চিপিটা লাগাই দিছো, চিপি লাগাই দিছো। সো এখন ভেতরে একটা প্রেশার এক্সিস্ট করতেছে। সেই প্রেশারটা কত? সেই প্রেশারটা হচ্ছে 1.5 atm, আগে যেটা 2.5 atm ছিল। ক্লিয়ার? আচ্ছা, তো এখন কার্বন ডাইঅক্সাইড তো স্টিল কিছু দ্রবীভূত আছে, বিকজ তুমি আসলে পুরাপুরি খুলে বসে থাকো নাই, কিছু সময় দিছো, তারপরে লাগাই দিছো চিপিটা। সো কার্বন ডাইঅক্সাইড স্টিল দ্রবীভূত আছে। আর কতটুকু আয়তনের মধ্যে দ্রবীভূত থাকবে? ওই 3 লিটার আয়তনের মধ্যে কিন্তু দ্রবীভূত থাকবে। ঠিক আছে, ছড়ায় পড়বে। তো ঠিক আছে, এখন আমাদের প্রশ্ন করছে যে কতটুকু গ্যাস আসলে বের হয়ে যাবে চিপি খোলার পর। এই যে এখান দিয়ে বের হয়ে গেল না, তো বের হয়ে যাওয়া গ্যাসের অ্যামাউন্টটা কত, এটা জানতে চাইছে। ঠিক আছে, তো প্রশ্নে আরও কিছু ইনফরমেশন দিয়েছে। বলছে কার্বন ডাইঅক্সাইডের জন্য হেনরির ধ্রুবক হচ্ছে 1.2 × 10⁻² মোল পার লিটার পার এটিএম। আর কতটুকু গ্যাস বলতে ওরা বুঝাইতেছে ভর। হ্যাঁ, কতটুকু ভর বের হয়ে যাবে। সো আমরা এখন ম্যাথটা করি। ম্যাথটা কি বুঝতে পারছোস? জি ভাই। ম্যাথটা কি পারবি? না, এই জাতীয় ম্যাথ তুই পারবি না, কারণ এগুলা আসলে এই পরিবেশ রসায়নের কিছু কনসেপ্ট এখানে লাগবে, কজ এটা সেকেন্ডারি বিষয়। তো দেখি আমরা আস্তে আস্তে। তো S1, তো প্রথম আমরা এই পাত্রের কথা চিন্তা করি। S1 সমান সমান আমরা বলতে পারি কি? K × P1।
বলতে তো পারি। আর কার্বন জি ভাই। ডাইঅক্সাইড বলছে, সো হেনরির ধ্রুবক আমাদের আর যেহেতু দেয় না, এটাই হচ্ছে আমাদের হেনরির ধ্রুবক। ওকে, তো S1 তো আমরা জানি না যে এখানে আসলে কতটুকু দ্রবণীয় অবস্থায় আছে, জানি না। তো আমরা বের করি, চলো। কে কত? কে হচ্ছে 1.2 × 10⁻²। এখানে কোনো ঝামেলা করে নাই, মোল পার লিটার পার এটিএম আছে, প্যারা নাই। প্রেশার কত এই পাত্রে? 2.5। সো আমি যদি ক্যালকুলেট করি আমার মান আসে হচ্ছে 0.03। তো এটা হলো S1। তো এখন এই পাত্রে কতটুকু দ্রবণীয় থাকবে সেটা একটু বের করে আসি। এই S1টা কি মিন করতেছে? এই S1টা মিন করতেছে যে এই পাত্রে আসলে এতটুকু দ্রবীভূত অবস্থায় আছে। আর S1 যেহেতু, আর এটার এককটা কি হবে? মোল পার লিটার। বুঝতে পারছি? জি ভাই। তো এই পাত্রে এতটুকু দ্রবণীয় আছে। আমরা হচ্ছে এই পাত্রে কিছু বের হয়ে যাওয়ার পর যতটুকু দ্রবণীয় আছে সেটা একটু বের করি। তো সেটা কীরকম হবে? কে ইন্টু হচ্ছে P2। তো কে কত? 1.2 × 10⁻², আর 2.5। তো এখানে হবে না, এখানে প্রেশারটা কত? 1.5। এই যে প্রেশার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি আমার মান আসে হচ্ছে 0.018 মোল পার লিটার। এখন আমরা তো দ্রবীভূত অবস্থাটা বুঝতে পারলাম যে কতটুকু, আর যতটুকু দ্রবীভূত অবস্থায় আছে সেটাই কি আমাদের ঘনমাত্রা না? এটা কি আমরা বুঝি? জি ভাই। আচ্ছা, ঘনমাত্রা। তো এখন আমরা কিন্তু এরকম একটা জিনিস মনে হয় জানি যে মোল সংখ্যা সমান সমান ঘনমাত্রা ইন্টু আয়তন। এটা কি জানি? মোল সংখ্যা সমান ঘনমাত্রা ইনটু আয়তন। না না না, এটা মনে হয় জানি না, তাহলে এটা জেনে নিব। n সমান সমান u/m, যেটা হ্যাঁ ভরকে মোলার ভর দিয়ে ভাগ করলে, এটা জানি। সো n সমান সমান আরেকটা জিনিস লেখা যায়, আরও অনেক জিনিসই লেখা যায় আসলে, এতগুলো এখন আর লিখবো না। এখন যেটা লাগবে সেটা বলে দিই, s ইন্টু হচ্ছে VL। আরেকটা জিনিস লেখা যায় ছোট ক্লাসের জন্য, n/na। তো s মানে কি? s মানে হচ্ছে মোল পার লিটার এককে ঘনমাত্রা, ঠিক আছে? আর এই যে ভিটা আছে, ভিটা কি? দ্রবণের আয়তন। ওকে, আর এই এনটা কি? এনটা হচ্ছে অণু কিংবা পরমাণু কিংবা আয়ন কিংবা ইলেকট্রন সংখ্যা। আর এই এনএটা কি? এনএটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, 6.02 × 10⁻³ সো এটা কি মিন করে? এটা মিন করে যে যে কোনো পদার্থের এক মোলে এই পরিমাণ অণু, পরমাণু, আয়ন কিংবা ইলেকট্রন থাকতে পারে। এটা তো বুঝোস, এই সম্পর্কে জানোস না, এই যে এই জিনিসটা? জি ভাই। এটা 9-10 ছিল। সো এগুলো সব কিছু কিন্তু আসলে মূল সংখ্যা থেকেই আসে, এই জিনিসগুলো। তো ঠিক আছে, আমরা এখানে এই জিনিসটা এই জন্যই লিখলাম যে মূল সংখ্যা সমান সমান s ইন্টু VL। তো এখন দেখো s, তো s কত আমরা এই পাত্রের জন্য বের করতেছি। তো s কত? 0.01 না 0.3। VL কত? এই যে আয়তন 3 লিটার, সো 3 দিলাম। আর এটাকে গুণ করব, সো গুণ করলে আমার কত আসবে? 0.09 আসবে, ঠিক আছে? ওকে, আর এখানে যদি ক্যালকুলেট করতে চাই N2, তাহলে কি হবে? S2 ইন্টু হচ্ছে V2। তো এখানে S2 কত? 0.018, আর V2 কত হবে? ওটাও কিন্তু ওই 3 লিটারই, কজ কার্বন ডাইঅক্সাইড আসলে 3 লিটার জায়গা জুড়েই আছে। ক্লিয়ার? জি ভাই। তো এটা যদি আমি ক্যালকুলেট করি এটা আসে হচ্ছে 0.054। ওকে, তো এটা একটা মোল আর এটা একটা মোল। সো এখন একটা জিনিস খেয়াল করো যে তোমার এই N1টা কি মিন করে? এই N1টা মিন করে যে এই পাত্রে আসলে কতটুকু কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা দ্রবীভূত অবস্থায় ছিল। আর N2টা কি মিন করে? যে এই পাত্রে আসলে কতটুকু কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা দ্রবীভূত অবস্থায় আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি এটা বের করতে পারি না যে বেরিয়ে যাওয়া মোল সংখ্যা? জি ভাই। তো বেরিয়ে যাওয়া মোল সংখ্যা যদি বের করি তাহলে সেটাকে আমরা এভাবে বলতে পারি del n। সো del n কি হবে? N1 মাইনাস হচ্ছে N2। সো N1 হচ্ছে বড়, কজ এখানে কিন্তু ডেফিনেটলি বেশিই ছিল, 0.09 মাইনাস হচ্ছে 0.054। সো আমি যদি এটা ক্যালকুলেট করি আমার মান আসে হচ্ছে 0.036 মোল। ওকে, তো আমরা তো মোল বের করছি, আমরা তো এখনও বেরিয়ে যাওয়া গ্যাসের ভর বের করিনি। সো
সো কিভাবে বের করব, এই যে আমাদের এই শতকরাটা এখন সাহায্য করবে। তো চলো, জি ভাই। ডাব্লিউ সমান সমান আমরা আবার কি জানি, মোল সংখ্যা ইন্টু হচ্ছে মোলার ভর। সো মোল সংখ্যাটা কত পাইছি, বেরিয়ে যাওয়া গেছে 0.036 ইন্টু মোলার ভর। মোলার ভর কিসের, কার্বন ডাইঅক্সাইডের, কত, কার্বন ডাইঅক্সাইড। 40। সো ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করলে আমার মান আসে হচ্ছে 1.56 গ্রাম। এটাই আমাদের অ্যান্সার। জি বুঝছস? জি ভাই, ক্লিয়ার। তো দেখছো অ্যাডমিশনের ম্যাথ, এটা তো সোজা ছিল, এটা পারতাম মনে হয়। হ্যাঁ এটা একটু চিন্তা ভাবনা করলে পারতি। এই যে এই জিনিসটা জানলেই হইতো, আর কিছু না কিন্তু। হ্যাঁ এটা একটু ধরতে পারলে জি ভাই। পারা যায়, কজ এখানে আসলে এই রিলেশনটা আছে। ওকে, জোস।